এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। মুশফিকুর রহিমের সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানালেন মিস্টার ডিপেন্ডেবল। টেস্ট নিয়ে জানাননি সিদ্ধান্ত। বৃথা গেল মিলারের একক প্রচেষ্টা। নিউজিল্যান্ডের রানের পাহাড় টপকাতে ব্যর্থ সাউথ আফ্রিকা। 50 রানের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্ল্যাক ক্যাপস। জুলাই আগস্টে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, জানালেন পিসিবি প্রধান নাকভি। চূড়ান্ত হয়নি ফরম্যাট, এফটিপির বাইরে হওয়ায় খুশি ফারুক আহমেদ। এশিয়ান কাপ বাছাই ক্যাম্প করতে সৌদি আরবে বাংলাদেশ। 23 জনের দলে জায়গা করে পেতে সিরিয়াস ফুটবলাররা। সুদানের সঙ্গে হবে প্রস্তুতি ম্যাচ। অবশেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের অবসরের কথা জানান মিস্টার ডিপেন্ডেবল। 19 বছরের ক্যারিয়ারে 274 ম্যাচ খেলে করেছেন 7,795 রান। আছে 9টি শতক এবং 49টি অর্ধশতক। টি-20 থেকে আগেই অবসর নেওয়া মুশি এবার ওয়ানডেকে বিদায় জানালেও টেস্ট নিয়ে জানাননি কোনো সিদ্ধান্ত। শেষ পর্যন্ত থামতেই হলো মুশফিকুর রহিমকে। ওয়ানডে ক্রিকেটে থামতে হলো। ওয়ানডে ক্রিকেটে থামলো তার 19 বছরের পথ চলা। বাংলাদেশের বহু উত্থান পতনের সাক্ষী তিনি। বহু বিজয় গাথা রচিত হয়েছে তার ব্যাটে। একটা সময়ে এসে নামের পাশে যোগ হয়েছে মিস্টার ডিপেন্ডেবল। দেশ ভরসা করত বলেই হয়তো এই তকমা। তবে মাঠের নায়ক থামতে পারলেন না মাঠ থেকে। মোটামুটি লম্বা সময় ধরে তার ব্যাটে রানের দেখা ছিল না। যে ধারাবাহিকতার জন্য এত নামডাক সেটাও অনুপস্থিত। তাই ক্রিকেট পাড়ায় একটা ফিসফাস তৈরি হয়েছিল আগেই। সেটা দানা বাঁধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুবাইয়ে ভারত ম্যাচে ব্যর্থ তিনি। কোনো কাব্য রচনা করতে পারেননি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দুঃসময়ে। এরপর থেকেই সমালোচনা তুঙ্গে। আর কতদিন জোর করে আগলে রাখবেন লাল সবুজের 15 নম্বর জার্সি? এই প্রশ্নের জবাব নেই কারো কাছেই। জানা ছিল না বিসিবির বড় কর্তাদেরও। অবশেষে ঘোষণা এলো, মুশফিককে ফলো করা 1,30,00,000-এর ফেসবুক পেজে। জোর করে আর থাকছেন না বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে। ফেসবুক স্ট্যাটাসে বেশ সোজা সাপটা মুশফিকের বক্তব্য। অবসর নিচ্ছি ওয়ানডে ক্রিকেট থেকে। গেল কিছুদিন যে ব্যাটটা তার কথা শোনেনি সেটাও লিখতে ভুল করেননি। উল্লেখ করেছেন এটাই তার অবসরের আসল সময়। অর্জনের পাল্লায় কি আছে সেটা নিয়ে মুশফিক বিনয়ী, কিন্তু দেশের জন্য তার চেষ্টার যে কমতি ছিল না কখনো, সেটা না বললেও যে জানে সবাই। বাংলাদেশের প্রেক্ষাপটে মুশফিকুর রহিম অবশ্যই কিংবদন্তি। 274 ম্যাচে তার 7,795 রান, চারটেখানি কথা নয়। 9 সেঞ্চুরি আর 49 ফিফটিতে লেখা আছে কত কাব্য, মহাকাব্য। দেশের ক্রিকেটের এমন একজন প্রতিনিধি সামাজিক মাধ্যমে বিদায় জানাবেন, এটা বেমানান। হয়তো মুশফিক চেয়েছিলেন একটা ফেয়ারওয়েল ম্যাচ, কিন্তু পূরণ হলো না। আসলে সবার সব চাওয়া যে পূর্ণতাও পায় না। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। বৃথা গেল ডেভিড মিলারের একক প্রচেষ্টা। নিউজিল্যান্ডের রানের পাহাড়ে ওঠার চেষ্টা করতে গিয়ে 312 রানে থামে দক্ষিণ আফ্রিকা। 50 রানের জয়ে ফাইনালের টিকিট পেল ব্ল্যাক ক্যাপস। প্রথমে ব্যাট করে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে 6 উইকেটে 362 রান করে নিউজিল্যান্ড। এ জয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের শোধ নেয়ার সুযোগ এবার ব্ল্যাক ক্যাপদের সামনে। এবার আর ফাইনাল পর্যন্ত যাওয়া হলো না দক্ষিণ আফ্রিকার। 24-এ ভারতের বিপক্ষে হারের প্রতিশোধ নেয়ার সুযোগটাও হেলায় হারালো তারা। ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিউই পাখির হামলায় নাস্তানাবুদ প্রোটিয়ারা। লাহোরে টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি মিচেল সান্টনার। ব্যাটিং প্যারাডাইজের সর্বোচ্চ সুবিধা নেয়ার নিমিত্তে শুরু থেকেই আক্রমণাত্মক উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। ইয়ানসন, রাবাদা, এনগিডি 3 আফ্রিকান পেসারকে নিষ্প্রভ করে রাখেন এরা দুজন। মরা উইকেটে ব্যাটারদের জন্য হুমকি হয় এমন কিছুই করতে পারেননি বাভুমা বাহিনী।
দলীয় ৪৮ রানে এনগিদিকে ফিরিয়ে একটু আশা দেখিয়েছিলেন, কিন্তু পরক্ষণেই সে স্বপ্ন ধূলিসাৎ করে দেন উইলিয়ামসন রবীন্দ্র জুটি। দুজনে মিলে প্রোটিয়া বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন। লাহোরের বড় বাউন্ডারি লাইনও তখন বড্ড ছোট মনে হচ্ছিল দর্শকদের কাছে। দুজনে মিলে গড়েন ১৬৪ রানের বিশাল জুটি, তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরিও। রবীন্দ্র করেন ১০১ বলে ১০৮, আর কেইন উইলিয়ামসনের খাতায় যোগ হয় ১০২ ৯৪ বলে। ৩৯ ওভারে যখন দুজন ফিরে যান, দলীয় রান তখন ২৫১ নিউজিল্যান্ডের। এরপর যে ১১১ রান উঠেছে ৬১ বলে, তার পুরো কৃতিত্বই গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেলের। দুজনেই ১ রানের জন্য মিস করেছেন নিজেদের 50-র কোটা, কিন্তু ব্যাট করেছেন ১৩২ ও ১৮১ স্ট্রাইক রেটে। ব্ল্যাক ক্যাপদের স্কোর বোর্ডে জমা হয় ৩৬২ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের সর্বোচ্চ রান বোর্ডে তারপরও নির্ভার নয় নিউজিল্যান্ড, কারণ পাল্টা আক্রমণে যে সিদ্ধহস্ত আফ্রিকা হলোও তাই। টেম্বা বাভুমা একপাশে ধীর খেললেও অন্য পাশে মার্কাটারি উইলোবাজি রিকেলটনের, তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেটা। সঙ্গীকে হারিয়েই নিজেকে খুঁজে পান বাভুমা। ভ্যান্ডার ডুসেনকে নিয়ে কিউই শাসন করেন প্রোটিয়া অধিনায়ক। দুজনে মিলে গড়েন ১০৫ রানের জুটি। যদিও আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি তাদের ব্যাটিং। শেষ পর্যন্ত তাদের উইকেট হারাতেই স্বাভাবিকভাবে চাপে পড়ে যান পরের ব্যাটাররা, যার ফল উইকেট বিলিয়ে দিয়ে ভোগ করেছেন হেনরিক ক্লাসেন। বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মার্করামও। ৩১ রানে ফিরেছেন রচিন রবীন্দ্রর হাতে বন্দী হয়ে, আর মুলজারকে ফিরিয়েছেন ব্রাসওয়েল। এরপর শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা করে গেছেন সবাই, কিন্তু কিউইদের স্পিন ভেলকির সামনে অসহায় ছিল সাউথ আফ্রিকানরা। শেষ পর্যন্ত ডেভিড মিলারের সেঞ্চুরিটাই যা একটা সান্ত্বনা হয়ে রইল সাউথ আফ্রিকার জন্য। ৫০ রানে হেরে বিদায় হলো তাদের। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের শোধ নেওয়ার সুযোগ এবার ব্ল্যাক ক্যাপদের সামনে। তাজিন খন্দকার, সময় সংবাদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। শত বিতর্ক উপেক্ষা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাদাগিরি বজায় রেখেছে ভারত। ট্রাভেলিং ইস্যুতে গোটা ক্রিকেট বিশ্বে সমালোচনা হলেও উদ্ভট সব যুক্তি দিচ্ছে তারা। ক্ষমতা দেখিয়ে কেবল এক ভেন্যুতে খেলার বিরাট সুবিধা আদায় করে নিয়েও গলাবাজি থামছে না দলটির কোচ, ক্রিকেটার ও সমর্থকদের। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। দুবাইয়ে ধূলিঝড়। সাধারণত মধ্যপ্রাচ্যে কোনো স্পোর্টসের বড় ইভেন্ট হলে আমরা লিখি মরুর বুকে ঝড়। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে সেই ঝড়ের নাম চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে ভারত শুধু এই দুবাইয়ে খেলছে এবং দুবাই তাদের জন্য খুবই পয়া একটি ভেন্যু। এখন পর্যন্ত একটা ওয়ানডে ম্যাচও তারা দুবাইয়ে হারেনি। অন্যান্য সব দলকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়েছে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাই ট্রাভেল করে করে, কিন্তু ভারত দল একমাত্র দুবাইয়ে একদম আরাম আয়েসে সময় কাটাচ্ছে। তারপরও তারা বলছে তারা নাকি কোনো আনডিউ অ্যাডভান্টেজ এখান থেকে পায়নি। যেটা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে সেটা তো ইতিহাসে নজিরবিহীন। অথচ এমন ঘটনাগুলোর পরও ভারতের দর্শক থেকে শুরু করে দলের যারা আছেন, টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটার, সবাই এই বিষয়টিকে একেবারে অগ্রাহ্য করছেন যে অন্য দলের ট্রাভেলিং নিয়ে একটা ঝক্কি পোহাতে হচ্ছে। তারা এটাকে মোটেও একেবারে আমলেই আনতে চান না। আমরা দেখেছি দর্শকদের পাশাপাশি দলের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগের দিন বলেছেন যে তাদের যেহেতু দুবাইয়ে ভিন্ন ভিন্ন উইকেটে খেলতে হচ্ছে, তাই এটাও তাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স। মোটেও তারা কোনো ধরনের আনডিউ অ্যাডভান্টেজ পাচ্ছেন না। আর তাদের হেড কোচ গৌতম গম্ভীর আরও এক কাঠি সরেস। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের পরে প্রেস কনফারেন্সে বলেছেন, কিছু মানুষ অথবা কোনো একটা পক্ষ সবসময় ভারতের বিপক্ষে বিতর্ক সৃষ্টির চেষ্টা করে এবং সবসময় অন্যের পেছনে বা ভারতের পেছনে লেগে না থেকে তাদের আরো পরিণত আচরণ করা উচিত। সব ধরনের এটিকেট কিংবা লজ্জা শরম ভুলে ভারতের দর্শক যারা আছে তারা বলছেন তারা এটিতেই আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভারত যে কোনোভাবে ফাইনালে উঠেছে, যে কোনোভাবে তারা একটা সাকসেস চায়। তারা তাদের সেই উদ্দেশ্য সফলের পথেই তারা বেশ সাফল্য পাচ্ছে, ফাইনালে উঠে গেছে এবং তারা তাদেরকে যেমনটা দেখাচ্ছে, তারা মাঠে যে পারফরমেন্সটা উপহার দিচ্ছে তাতে করে ফাইনালের মঞ্চেও তাদেরকেই আসলে বেশিরভাগ দর্শকরা, বেশিরভাগ ক্রিকেট বোদ্ধারা ফাইনালের মঞ্চেও এগিয়ে রাখবে। 2023-এ নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে যেহেতু তাদের একদম ফাইনালে গিয়ে তাদের হৃদয় ভেঙেছে, ট্রফিটা তারা মিস করে গেছেন, 2027 ওয়ানডে বিশ্বকাপটাকে টার্গেট করে তারা এগোচ্ছেন এবং গৌতম গম্ভীরের অধীনে তারা রোহিত শর্মাকে নেতৃত্বে রেখেই আসলে এখন পর্যন্ত তাদের যে পরিকল্পনা তারা সেই পর্যন্ত এগোতে চান। সেটা হলে দর্শকরা
2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখতে পাবেন না। দুবাই থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পুরো দুনিয়ার সামনে শত্রু ভাব নিলেও নিজেদের মধ্যে সখ্যতার অভাব নেই বিসিসিআই এবং পিসিবি কর্তাদের। নিরাপত্তা ইস্যু সামনে এনে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে না এলেও সস্ত্রীক লাহোর ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজীব শুক্লা। এর আগে এশিয়া কাপ চলাকালীনও পাকিস্তান এসেছিলেন তিনি, সঙ্গে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। মূলত ভারত পাকিস্তানের ম্যাচের রেভিনিউ যেন হাতছাড়া না হয়, তাই এই নাটক চলতে থাকে দুই বোর্ডের। লাহোর থেকে বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মোয়াইমিন। এই ছবিটি দেখে আপনার কি মনে হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে যে দুজন খুব ভালো বন্ধু একসঙ্গে কোনো বিকেলের আড্ডায় বসেছেন চায়ের কাপ হাতে। পুরো পৃথিবীর চোখে তারা যখন চরম শত্রু, তখন গাদ্দাফির প্রেসিডেন্ট বক্সে বসে একেবারে বন্ধুর মতো করে বসে তারা সেকেন্ড সেমিফাইনাল দেখছেন। একজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মিস্টার মহসিন নাকভি, আরও একজন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, যিনি সপরিবারে দুদিনের সফরে এই মুহূর্তে পাকিস্তানে আছেন। সেকেন্ড সেমিফাইনালটি দেখতে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির, এবং পরবর্তীতে এখান থেকেই তিনি পরিবার সমেত ভারতে আবার চলে যাবেন। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যখন কথা হলো ভেন্যু হচ্ছে পাকিস্তান, স্বাগতিক হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তখন ভারত থেকে জানানো হলো তারা পাকিস্তানে আসবে না। কেন আসবে না? তাদের নিরাপত্তা নিয়ে তারা কনসার্ন, তাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারত ক্রিকেট টিমকে পাকিস্তানে পাঠাবে না। সরকারের কাছে অনুমতি না পাওয়ার কারণে তারা আসবেন না পাকিস্তানে। টুর্নামেন্ট গেল হাইব্রিডে, ভারত গেল দুবাই। সেই দুবাই ঘুরে আবার যখন সেমিফাইনাল আসলো পাকিস্তানে, তখন সেখানে এসে বসে আছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং অত্যন্ত সম্মানীয় ব্যক্তি রাজীব শুক্লা, যিনি যদিও কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত। এই পাকিস্তানের ক্রিকেট বোর্ডেরই অনেক কর্তার সঙ্গে যখন কথা হচ্ছিল, প্রেস বক্সে অনেকে আসছিলেন, তারা বলছিলেন এই লোকটা কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত, তাই হয়তোবা পাকিস্তানে এসেছেন। তিনি যদি বিজেপির সঙ্গে জড়িত থাকতেন অথবা জয়সার ক্লোজলি কেউ হতেন, তাহলে হয়তোবা তিনি পাকিস্তানে আসতেন না। ক্রিকেট বিশ্বকে যখন আপনি বাইরে থেকে দেখাচ্ছেন যে আপনারা দুজন চরম শত্রুভাবাপন্ন দুটো দেশ, আপনাদের মধ্যে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে পারে না, আপনারা কোনো ধরনের টুর্নামেন্ট, কোনো ধরনের আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সফর কোনো কিছু করবেন না, কিন্তু যখন ভারত পাকিস্তান ম্যাচের প্রশ্ন আসবে, যখন টাকার প্রশ্ন আসবে, যখন ব্যবসার প্রশ্ন আসবে, তখন আবার আপনারা এক হয়ে যাবেন। এ কথাটা কেন বলছি? কারণ 2023 এশিয়া কাপেও একই ঘটনা ঘটিয়েছিল বিসিসিআই এবং পিসিবি। বিসিসিআই জোর গলায় বলেছিল তারা পাকিস্তানে আসবে না, এশিয়া কাপ খেলবে না। তখন সেই টুর্নামেন্টটাও হাইব্রিডে গেল, ভারতের ম্যাচ গেল শ্রীলঙ্কায়। তখনও রাজীব শুক্লার সাথে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, তিনিও এসেছিলেন এই পাকিস্তানে। তখন তাদের মধ্যে কোনো বৈরিতা নেই, তখন তারা পিসিবিতে আসতে, পাকিস্তানে আসতে তাদের কোনো সমস্যা নেই। যত সমস্যা শুধুমাত্র ক্রিকেট টিম পাঠানোর ক্ষেত্রে এবং ক্রিকেট টিমের নিরাপত্তার ক্ষেত্রে। আমি নিরাপত্তা নিয়ে বারবার বলছিলাম, গাদ্দাফি স্টেডিয়ামের নজিরবিহীন নিরাপত্তা। যেহেতু এখানে রাজীব শুক্লা সপরিবারে এসেছেন এবং তিনি ম্যাচটি দেখবেন, তাই তাকে যেন কোনো রকমের কোনো সমস্যায় পড়তে না হয় এবং তিনি যেন বুঝতে পারেন নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোর এবং নিশ্চিদ্র। এখন আইসিসির ইভেন্ট, এসিসির ইভেন্টে একটাই চাহিদা থাকে, গ্রুপ পর্বে যেন ভারত পাকিস্তান একসঙ্গে থাকে, অথবা এমনভাবে গ্রুপগুলোকে সাজানো হয় যাতে নকআউটে গেলে অন্তত ভারত পাকিস্তান ম্যাচ হয়। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই টাকার ঝনঝনানি, অর্থের সমাগম এবং প্রচুর পরিমাণে ব্যবসা। দিন শেষে ক্রিকেট তাই উপেক্ষিতই থেকে যায় পিসিবি এবং বিসিসিআই এর কাছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান। জুলাই আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে রাজি হলেও কয়টি ম্যাচ এবং কোন ফরম্যাটে খেলা হবে তা চূড়ান্ত করেনি পিসিবি, নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তবে এফটিপির বাইরে সিরিজ খেলতে রাজি হওয়াতেই খুশি বিসিবি বস ফারুক আহমেদ। এজন্য তিনি ধন্যবাদও দিয়েছেন পিসিবিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরেই সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ। লাহোর থেকে নিয়ন মোয়াইমিনের রিপোর্ট। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, স্বাগতিক হয়েও ফাইনালের ভেন্যু নেই দেশটিতে, কিন্তু তাই বলে তো আয়োজন থেমে থাকতে পারে না। তাই তো অংশগ্রহণকারী সব দেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছেন মহসিন নাকভি। সেই নিমন্ত্রণ রক্ষা করতেই লাহোরে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ
তবে নিপাট খেলা দেখাটাই একমাত্র কারণ ছিল না ফারুক আহমেদের। এফটিপির বাইরে একটা সিরিজ পিসিবির কাছ থেকে আদায় করাটাও এই ভ্রমণের একটা বড় কারণ। শেষ পর্যন্ত প্রমাণও হলো সেটা যখন সাংবাদিকদের ডেকে সেই সিরিজ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরলেন পিসিবি বস মহসিন নাকভি। I would like to welcome Farooq bhai to Pakistan. Seriously, we are so pleased to receive him here. We are discussing for the last several weeks some series also, which both boards will be announcing it very soon. Other than that, I just want to thank him for supporting this Champions Trophy. It's a win-win for the whole cricket, and I would really like to thank him for all this. সিরিজ চূড়ান্ত, কিন্তু ম্যাচ সংখ্যা নিয়ে ধোঁয়াশা। কিন্তু এ নিয়ে একেবারেই ভাবনা নেই ফারুক আহমেদের, বরং এফটিপির বাইরে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আয়োজনের প্রতিশ্রুতি পেয়ে খুশি পিসিবি বস। এটাতে এফটিপির বাইরে হয় কি, সব দেশে তো একদম পুরো টাইট এফটিপিটা এখন। আমাদেরও দেখবে, তুমি যদি দেখো যে আমরা দেশে এই পাকিস্তান আসবো, আমরা তারপরে শ্রীলঙ্কা যাচ্ছি, তারপরে আবার ইন্ডিয়া আসতেছে। সো টাইম বের করে খুব ডিফিকাল্ট। পাকিস্তানের মধ্যে কমিট করে ফেলছে, ওর মধ্যে থেকে ট্রাই করছে যে অ্যাটলিস্ট 3-4টা শর্টার ভার্সন যদি খেলতে পারে। আর নাম্বারটা কয়টা ম্যাচ এটা এখনো ঠিক হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল মাঠে বসে দেখেছেন বিসিবি প্রেসিডেন্ট, কিন্তু বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাজে পারফরমেন্সের কারণে। বিষয়টা হয়তো পোড়াচ্ছে তাকেও, তাই জানালেন দেশে ফিরেই সিদ্ধান্ত নেবেন সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। আগে আমাদের প্লেয়ারদের কাছ থেকে আসতে হবে জিনিসটা কি করতে চায় ওরা, ওদের প্ল্যানটা জেনে তারপর আমরা বোর্ড থেকে ডিসিশন নিব। পাকিস্তানে আসতেছে হোয়াইট বলে জানিয়ে, এটা আমাদের এফটিপিতে আছে, ওরা আসবে এটা নাই, এটা চেষ্টা হচ্ছে আর কি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে পাকিস্তান থেকে আবারও দুবাই যাবেন বিসিবি প্রেসিডেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। শুধু সুযোগ সুবিধা বৃদ্ধি করলেই হবে না, ক্রিকেটারদের নিজেদের খেলা এবং মানসিকতায় উন্নতি করতে হবে বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান। ভালোভাবে দল পরিচালনার জন্য অধিনায়ককেও নিয়মিত পারফর্ম করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সিনিয়রদের অবসরের সিদ্ধান্ত তাদের উপরই ছেড়ে দিতে বললেন বিসিবির এই পরিচালক। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো প্লেয়ার অনেক আছে বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম। আরও একটা আইসিসি ইভেন্ট, আরও একবার ব্যর্থ বাংলাদেশ। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে শিরোপা জয়ের স্বপ্নের কথা শুনিয়ে গিয়েছেন অধিনায়ক। দল নিয়েও ছিল আত্মবিশ্বাস চরমে, তবে মাঠের খেলা ছিল তার ঠিক উল্টো। অধিনায়কের পারফরমেন্স নিয়েও হয়েছে আলোচনা। নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘদিন পর শান্ত পেয়েছেন 50-র দেখা, তবে অধিনায়ক হিসেবে তা কি যথেষ্ট? পারফর্মারটা আগে খুঁজে বের করতে হবে, যে ক্যাপ্টেন হবে ওকে পুরো দায়িত্বটা নিতে হবে এবং ওর পারফরমেন্স হলো মেইন। ও যদি পারফরমেন্স করতে পারে তাহলে টিমকে খুব ভালোভাবে সে পরিচালনা করতে পারবে। টি-20 বিশ্বকাপ শেষে শর্টার ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছিলেন শান্ত। গুঞ্জন ছিল টেস্ট ওয়ানডে নিয়েও। এরপর আলোচনা হয়েছে 3 ফরম্যাটে 3 অধিনায়ক দেয়ার, যদিও আকরাম খানের মতে এখনো ওই পর্যায়ে পৌঁছায়নি দেশের ক্রিকেট। অন্য সব দেশের কিন্তু আপনার 3 ফরম্যাটে 3 ধরনের প্লেয়ার আছে, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু 3টা ফরম্যাটে খেলছে। সেটাতে আপনার অপশনটা আমাদের খুব কম। যেখানে আপনি টিম করতে পারছেন না, সেখানে 3টা ক্যাপ্টেন করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সেমিফাইনালে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। তরুণদের কথা চিন্তা করে 2 বিশ্বকাপ জেতা স্মিথ ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন 35 বছর বয়সে। অন্যদিকে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও দোটানায় মুশফিক মাহমুদুল্লাহ। তাদের ব্যাপারে বিসিবিও নিতে পারছে না সিদ্ধান্ত। যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে কিন্তু আমাদের সবাইকে সম্মান করা উচিত, এবং প্লেয়াররা এমন একটা একমাত্র প্লেয়ারই বলতে পারবে ওকে কখন ওর ফিটনেস, ওর মানে আপনার যে প্রেশার কীভাবে ও খেলাটা দিচ্ছে সেটা কিন্তু একমাত্র প্লেয়ারই বুঝতে পারে, এবং তার উপর ডিপেন্ড করে যে আপনার এবং ফিউচার ওর কী অবস্থান, ওর সব কিছু মিলে আমার মনে প্লেয়ার উপর ছেড়ে দেওয়া উচিত। ওর ডিসিশনটা ওর, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে, প্লেয়ার আছে, ওরা বসে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে ভবিষ্যতে তামিম ইকবালের বোর্ডে আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে নানা মহলে। তবে তামিমের মতো ক্রিকেট বোঝা মানুষ বোর্ডে আসলে এতে খারাপ কিছু দেখেন না আকরাম খান। আসলে এটা ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হারের পর দিনই আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন স্টিভেন স্মিথ। 2027 বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলকে প্রস্তুত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। 1.5 দশকের ওয়ানডে ক্যারিয়ারে 2টো বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্যাট হাতে 12 সেঞ্চুরিতে করেছেন 5800 রান। ওয়ানডেকে বিদায় জানালেও টেস্ট নিয়মিত
খেলা চালিয়ে যেতে চান স্মিথ। Missed a full toss. Wasn't ideal. Lost my wicket at probably a crucial stage as well. So, had I batted a little bit deeper, potentially could have got up, as we said before, near 300 or something. ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে নিজের আউট নিয়ে আক্ষেপ করেছিলেন স্মিথ। ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন, বাকি ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি। নিজের ভুলে সেই সুযোগটাও হাতছাড়া হওয়ার পরই এই ফরম্যাটকে বিদায় জানিয়ে দিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, সেমিফাইনাল হারের পর স্মিথ সতীর্থদের জানিয়ে দেন অবসরের কথা, তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চান। ১.৫ দশকের ক্যারিয়ার, যার শুরুটা হয়েছিল লেগ স্পিনার হিসেবে, সেখান থেকে নিজেকে প্রজন্মের সেরা ব্যাটসম্যানদের একজনে নিয়ে গেছেন স্মিথ। অস্ট্রেলিয়ার জার্সিতে ১৭০ ওয়ানডে খেলে ৫,৮০০ রান করেছেন তিনি। নামের পাশে আছে ১২টি সেঞ্চুরি। অজিদের হয়ে জিতেছেন ২০১৫ ও ২৩ ওয়ানডে বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডের বড় ইভেন্ট ২০২৭ বিশ্বকাপ, যার জন্য অস্ট্রেলিয়া দলকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বিবৃতিতে জানান স্টিভেন স্মিথ। দারুণ সময় কাটালাম, প্রতিটা মিনিট উপভোগ করেছি। অসাধারণ কিছু মুহূর্ত এবং দুর্দান্ত স্মৃতি রয়েছে। দুটো বিশ্বকাপ জয় জীবনের অন্যতম স্মরণীয় স্মৃতি। এই যাত্রায় দুর্দান্ত কিছু সতীর্থও পেয়েছি। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার এখনই আদর্শ সময়। এটাই বাকিদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সেরা সময়। আপাতত টেস্ট ক্রিকেটকেই গুরুত্ব দিচ্ছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য মুখিয়ে আছি। এরপর শীতে ওয়েস্ট ইন্ডিজ এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে আমার। মাইকেল ক্লার্কের পর অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হন স্মিথ। পরে বল টেম্পারিং কাণ্ডে হারান অধিনায়কত্ব। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের জন্য খেলতে না পারায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। স্মিথের অধীনে ৬৪ ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে ৩২টি আর হেরেছে ২৮টিতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ২২ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর 18তম আসর। এবারের IPL-এ বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে BCCI। জাতীয় দলের মতো এবার IPL-এও দলের সঙ্গে রাখা যাবে না স্ত্রী ও বান্ধবীদের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরা যাবে না স্যান্ডেল ও হাতা কাটা জার্সি। ম্যাচ ডে ও অনুশীলনেও এসেছে নতুন নিয়ম। সেসব নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা। আসর শেষ হতে না হতেই মাঠে গড়ানোর অপেক্ষায় ধুমধারাক্কা ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 18তম আসরের প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। 10 ফ্র্যাঞ্চাইজির IPL-এর প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে লড়বে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবশেষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবী নিয়ে ভ্রমণ সহ বেশ কিছু বিষয় কড়া নিয়ম চালু করেছিল BCCI। এবার IPL-এও কার্যকর হচ্ছে নতুন বেশ কিছু নিয়ম। এবার অনুশীলনের দিন ও ম্যাচ ডের জন্য আলাদা নিয়ম চালু করেছে IPL গভর্নিং কাউন্সিল। অনুশীলনের দিনে দলগুলো 2টি নেট পাবে এবং সাইড উইকেট বরাদ্দ থাকবে। মুম্বাই ভেন্যুর ক্ষেত্রে 2 দল যদি একই সময়ে অনুশীলন করে প্রতিটি দল 2টি করে উইকেট পাবে। উন্মুক্ত কোনো নেট পাবে না কোনো দল। কোনো ফ্র্যাঞ্চাইজি যদি নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করে ফেলে অন্য দল পিচ ব্যবহারের অনুমতি পাবে না। ম্যাচের দিনে অনুশীলনের কোনো সুযোগ থাকবে না ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। ম্যাচের দিনে কোনো দল মূল মাঠে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নিতে পারবে না। অনুশীলনের দিনে শুধু অ্যাক্রিডিটেড ব্যক্তিরাই ড্রেসিং রুম ও মাঠে থাকতে পারবে। খেলোয়াড়দের পরিবারের সদস্য, স্ত্রী বা বন্ধু-বান্ধবকে ভিন্ন গাড়িতে যাতায়াত করতে হবে। মাঠে খেলোয়াড়দের অনুশীলন তারা দেখতে পারবেন হসপিটালিটি বক্স থেকে। অনুশীলনে যাওয়ার সময় ক্রিকেটারদের টিম বাস ব্যবহার করতে হবে। অনুশীলন ও ম্যাচ ডেতে ফিটনেস নিয়ে দলগুলোর কোনো অনুরোধ থাকলে সেটা ভেন্যু ম্যানেজারকে আগেই জানাতে হবে। ম্যাচের দিনে অ্যাক্রিডিটেশন পাওয়া সব স্টাফকে মাঠে অবশ্যই কার্ড নিয়ে যেতে হবে। যদি কেউ ভুল করেন তাহলে প্রথমবার সতর্ক করে দেওয়া হবে। দ্বিতীয়বার ভুল হলে দলগুলোকে আর্থিক জরিমানার মুখে পড়তে হবে। হিটিং নেট দেওয়ার পরও অনেক ক্রিকেটার অনুশীলনের সময় LED বোর্ডে বল মারে। দলগুলোকে এটা এড়াতে অনুরোধ করা হয়েছে। LED বোর্ডের সামনে সাপোর্ট স্টাফদের কেউ বসতে পারবে না। দ্বাদশ খেলোয়াড় তোয়ালে আর পানির বোতল নিয়ে কোথায় বসবেন সেটা স্পন্সর টিম নির্ধারণ করে দেবে। ক্রিকেটারদের বাধ্যতামূলক কমলা ও বেগুনি ক্যাপ পরতে হবে। কোনো ক্রিকেটার যদি কোনো কারণে ক্যাপ না পরে তাহলে অন্তত প্রথম 2 ওভার পর্যন্ত ক্যাপ পরার অনুরোধ করা হয়েছে।
ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যান্ডেল ও হাতাকাটা জার্সি পরে আসা যাবে না। এটা প্রথমবার না মানলে সতর্ক করে দেওয়া হবে, দ্বিতীয়বার আর্থিক জরিমানা করা হবে। ম্যাচের দিন চিকিৎসক সহ 12 জন সাপোর্ট স্টাফকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে। এবারের IPL এর পর্দা নামবে 25 মে। পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের ম্যাচ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব গেল বাংলাদেশ ফুটবল দল। তাইফে এই ক্যাম্প চলাকালীন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ দল। সৌদি আরব থেকে দেশে ফিরে 23 সদস্যের দল ঘোষণা করবেন হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিম বাস আসার সঙ্গেই জামাল, তপু, তারিক কাজীদের ঘিরে ধরেন সমর্থকরা। অনেকে প্রিয় ফুটবলারদের সঙ্গে ছবিও তুলেছেন। তবে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ফুটবলারদের মনে অজানা ভয়। সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প শেষে 30 সদস্যের স্কোয়াড নেমে আসবে 23-এ। তাইফে যাদের পারফরমেন্স ভালো হবে তারাই থাকবেন চূড়ান্ত দলে। আলামিন, নোভাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের সেরাটা দিয়েই দলে জায়গা করে নিতে চান তারা। গেল কয়েক বছর সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে আসছে লাল সবুজ দল। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে সৌদিতে 11 দিনের ক্যাম্প করবে কাবরেরা বাহিনী। সঙ্গে খেলবে প্রস্তুতি ম্যাচও। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন ফাহমিদুল আর হামজা যোগ দেবেন ঢাকায়। এই দুই ফুটবলার নিয়ে বেশ ইতিবাচক কোচ হাভিয়ার কাবরেরা। যে কোনো কন্ডিশনেই দলের সঙ্গে মানিয়ে নেবেন তারা। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ সুবিধা সবকিছুই উন্নত মানের। বিগত দিনেও আমরা সেখানে ক্যাম্প করেছি, যা ফুটবলারদের পারফরমেন্স উন্নয়নে ভূমিকা রেখেছে। প্রস্তুতি ম্যাচ আছে যেখানে ছেলেরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে। হামজা, ফাহমিদুল দলের সঙ্গে পরে যোগ দিলেও তারা মানিয়ে নিতে পারবে, কারণ তারা ভালো পর্যায়ে ফুটবল খেলে। আবহাওয়া তাদের জন্য কোনো সমস্যা হবে না। আশা করি সৌদি আরবে দলের ভালো প্রস্তুতিটাই হবে। দলে জায়গা পাওয়া নিয়ে ফুটবলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা। সৌদি আরবের ক্যাম্প নিয়ে ইতিবাচক অধিনায়ক জামাল ভুঁইয়া সুদানের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে চান JB6। তবে প্রস্তুতি ম্যাচের বাকি দুই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করতে পারেনি বাফুফে। এদিকে ভিসা জটিলতায় এদিন দলের সঙ্গে বিমান ধরতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া। সৌদি ক্যাম্পে ওইখানে 3টা ম্যাচ আছে। সো এই 3টার ম্যাচের এটা প্রিপারেশন ম্যাচ, বাট আমার জন্য ভালো, কারণ অনেক মাস আমরা একসাথে একটা ম্যাচ খেলি না। সো টিমের জন্য ভালো। সবাই এখানে কম্পিটিটিভ না, সবাই এখানে ট্রাই করতেছে, সবাই এখানে গিভিং দ্য বেস্ট টু বি ইন দ্য স্টার্টিং 11। তারপরে স্কোয়াডেও ভিতরে থাকতে চাই সবাই। সো প্রত্যেক সেশন সবাই 100+ এফোর্ট দিচ্ছে। দুইটা এখন আপডেট হয় নাই। ওখানকার একটা ক্লাব দল সেটার সাথে আমরা কথা বলেছি আপাতত। আমার মনে হয় ওখানে পৌঁছানোর পরে তাদের যেহেতু 16 তারিখে একটা ম্যাচ আছে, সেই ম্যাচের আগে আসলে আমরা কোনো এক ডিসিশন পাচ্ছি না কি করবে, তারা দিতে পারবে কিনা। ওখানে পৌঁছানোর পরে হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। এর আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করেছিল লাল সবুজ বাহিনী, যা বরাবরই প্রভাব ফেলেছে জাতীয় দলের পারফরমেন্সে। কন্ডিশনিং ক্যাম্প শেষে আগামী 17 মার্চ দেশে ফিরবে বাংলাদেশ ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে কাল রূপগঞ্জ টাইগার্সের ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরে ম্যাচ শুরু হবে সকাল 9টায়। ইফতির অলরাউন্ডিং পারফরমেন্সে প্রথম ম্যাচে তরুণ গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হেরেছে শক্তিশালী মোহামেডান। নামের সঠিক বিচার করতে পারেননি তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহরা। তাই রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বেশ মনোযোগী সাদা কালোরা। দীর্ঘক্ষণ ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছেন তামিম ইকবালও। যদিও সামর্থ্য বিবেচনায় এই ম্যাচে এগিয়ে থাকবে মতিঝিলের ক্লাবটি, তারপরও কোনো ঝুঁকি নিতে চাইবে না মোহামেডান। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা মুশফিকুর রহিমের। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানালেন ডিপেন্ডেবল, টেস্ট নিয়ে জানাননি সিদ্ধান্ত। বৃথা গেল মিলারের একক প্রচেষ্টা। নিউজিল্যান্ডের রানের পাহাড় টপকাতে ব্যর্থ সাউথ আফ্রিকা। 50 রানের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্ল্যাক ক্যাপস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।